আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি একটি তামিল হরর মিস্ট্রি মুভি, যার নাম হলো শব্দম। মুভিটির কনসেপ্ট একটু আলাদা ধরনের, কিন্তু বেশ ইন্টারেস্টিং। মুভির কাহিনীতে সাউন্ড রিলেটেড কনসেপ্ট দেখা যায়, আর এটিকে সাউন্ড হরর মুভি হিসেবে মার্কেটিংও করা হয়েছে। তো চলুন বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের হোলি অ্যাঞ্জেলস নামের একটি মেডিকেল কলেজকে দেখানো হয়, যা কেরালার মুন্নার শহরে অবস্থিত। সেখানে একজন ছাত্রী কলেজের ছাদে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে খুবই চিন্তিত দেখা যাচ্ছিল, আর সে তার কানে ক্রমাগত অসংখ্য বাদুড়ের আওয়াজ শুনতে পাচ্ছিল, যার কারণে মেয়েটি এতটাই অস্বস্তি বোধ করে যে সেই মুহূর্তে সে লাফ দিয়ে আত্মহত্যা করে। কিন্তু পরের মুহূর্তেই আমরা জানতে পারি যে এই পুরো ঘটনাটি মেয়েটি তার স্বপ্নে দেখছিল। মেয়েটির নাম হলো অবন্তিকা, আর সে কোনো ছাত্রী নয়, বরং একজন লেকচারার ছিল। ঘুম থেকে জেগে উঠে অবন্তিকা দেখে যে সব মেয়েরা এদিক ওদিক ছোটাছুটি করছে, আর সে জানতে পারে যে তার স্বপ্নের মতোই শ্বেতা নামের একটি মেয়ে ছাদ থেকে নিচে পড়ে মারা গেছে। আসলে অবন্তিকা একটি বাস্তব ঘটনাকেই স্বপ্নে দেখেছিল। এটি বেশ অদ্ভুত ব্যাপার ছিল, আর এর চেয়েও অদ্ভুত ব্যাপার হলো যে 2 সপ্তাহের মধ্যে কলেজে এটি দ্বিতীয় আত্মহত্যা ছিল। গত সপ্তাহে মুকেশ নামের একটি ছেলে ওয়াশরুমে নিজের নাশ কেটে আত্মহত্যা করেছিল। এইসব ঘটনায় কলেজের নাম খারাপ হচ্ছিল। মিডিয়ার লোকেরা কলেজকে হন্টেড বলে প্রচার করা শুরু করে দিয়েছিল, যার কারণে কলেজের ডিন বেশ চিন্তিত হয়ে পড়েন। তাই তিনি একটি বোর্ড মিটিং ডাকেন। তিনি জিজ্ঞেস করেন যে ভূত প্রেতের কথা মিডিয়াতে ছড়ালো কিভাবে। এতে বোর্ড মেম্বাররা জানান যে এটি তাদের প্রতিদ্বন্দ্বী RM কলেজের লোকেরা করছে। তারাই এইসব গুজব ছড়াচ্ছে, যা মিডিয়াতে পৌঁছে গেছে। আর TRP পাওয়ার জন্য মিডিয়ার লোকেরা এই ইস্যুকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। ডিন বলেন যে আগামী 3 মাসের মধ্যেই একাডেমিক ইয়ার শেষ হয়ে যাবে, আর যদি এই গুজবের কোনো দ্রুত সমাধান না হয় তাহলে নতুন অ্যাডমিশনে এর খারাপ প্রভাব পড়বে। তিনি তাদের কাছে এর সমাধান চান। এতে সবাই নিজের নিজের আইডিয়া দিতে শুরু করে। কেউ বলে যে স্যার তান্ত্রিক বাবাকে ডাকি, আবার কেউ বলে যে স্যার চার্চের ফাদারকে ডাকি। কিন্তু ডিন তাদের আইডিয়া পছন্দ করেন না। তিনি বলেন যে আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি, এমন অবস্থায় এইসব অন্ধবিশ্বাসের সাথে জড়িত লোকদের ডাকা ঠিক হবে না। তখন একজন মেম্বার সাজেস্ট করেন প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের ডাকার জন্য। ডিনের কাছে এই আইডিয়াটি ঠিক বলে মনে হয়, আর তিনি সিদ্ধান্ত নেন যে মুম্বাই থেকে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরকে ডাকবেন। তারপর গল্পটি এখান থেকে মুম্বাইয়ে শিফট হয়, যেখানে আমরা রবিন নামের একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরকে দেখি। এই সময় তার এনকাউন্টার চলছিল একটি ছোট মেয়ের আত্মার সাথে, যার নাম ছিল দিয়া। কিছুদিন আগেই দিয়ার মৃত্যু হয়েছিল। তারপর থেকে এই বাড়িতে প্যারানর্মাল অ্যাক্টিভিটি চলছিল, যার কারণে তার মা বাবা রবিনকে ডেকেছিলেন। রবিন এখানে তার ডিভাইসের মাধ্যমে দিয়ার সাথে কথা বলে। সে দিয়াকে জিজ্ঞেস করে যে তোমার মা বাবাকে এতটা জ্বালাতন করছো কেন। তখন দিয়া বলে যে সে তার মা বাবার উপর খুব রাগান্বিত। এরপর সে সেখানে লাইটগুলি ভেঙে দেয় আর জিনিসপত্র ফেলে দিতে শুরু করে। তখন রবিন দিয়াকে কোনোভাবে শান্ত করে জিজ্ঞেস করে যে আসলেই তোমার সঙ্গে কি হয়েছে। তখন দিয়া বলে যে তারা তার দলকে বাড়ি থেকে বাইরে ফেলে দিয়েছে, এজন্যই সে রেগে আছে। তখন রবিন তাকে প্রতিশ্রুতি দেয় যে সে দলটি ফিরিয়ে আনবে। এরপর রবিন সেই দলটি নিয়ে তার মা বাবাকে দিয়ে বলে যে আপনারা এটি ফেলে দিয়েছিলেন, তাই দিয়ের মনে হয়েছিল যে আপনারা তাকে ভুলে গেছেন, তাই সে আপনাদের উপর রেগেছিল। কিন্তু এখন সে শান্ত হয়েছে। তাকে ভয় পাওয়ার বদলে আপনাদের উচিত তার ফিলিংসের প্রতি সম্মান দেখানো। তারপর এখানকার বিষয় সমাধান করার পর রবিনের কাছে হোলি অ্যাঞ্জেলস কলেজ থেকে ডাক আসে। এরপর মুম্বাই থেকে সে সরাসরি মুন্নারের উদ্দেশ্যে রওনা হয়, আর কলেজে গিয়ে ডিনের সাথে দেখা করে। ডিন তাকে পুরো বিষয়টি জানিয়ে বলে যে চেয়ারম্যান আমাদের মাত্র 10 দিন সময় দিয়েছেন এই কেস সমাধান করার জন্য, তাই আপনি দ্রুত ইনভেস্টিগেট করে আমাদের একটি রিপোর্ট দিন যে আমাদের কলেজ হন্টেড নয়, এখানে কোনো ভূত নেই। কিন্তু রবিন বলে যে আমি শুধু আমার কাজ করব, আর যা সত্যি হবে আমি তাই বলবো। কিন্তু ডিন আগে থেকেই ধরে নিয়েছিলেন যে কলেজে কোনো ভূত নেই, আর রেজাল্ট তাদের পক্ষেই আসবে। তিনি চেয়ারম্যানকে বেশ কনফিডেন্সের সাথে জানান যে স্যার আপনি চিন্তা করবেন না, এখানে আমি সব সামলে নিয়েছি। আমি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরকে ডেকেছি, দ্রুত বিষয়টি সমাধান হয়ে যাবে। এরপর তিনি রবিনকে থাকার জন্য গেস্ট হাউসে পাঠিয়ে দেন, যেখানে আরোগ্য নামের একজন লোক তাকে নিয়ে যায়। এই সময় আরোগ্য রবিনকে জিজ্ঞেস করে যে আপনি কি কাজ করেন। তখন রবিন তাকে বলে যে সে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, কিন্তু আরোগ্য বুঝতে পারে না যে এটি কী ধরনের কাজ। তখন রবিন তাকে বলে যে তুমি ভূত প্রেত পিশাচ এগুলোতে বিশ্বাস করো। আরোগ্য বলে যে হ্যাঁ আমি খুব বিশ্বাস করি। আমার সামনে একটি ঘটনা ঘটেছে,
আমার ল্যান্ডলর্ডের মেয়েকে কোনো আত্মা ভর করেছিল। সেটা খুবই ভয়ানক ছিল। তখন থেকেই আমি এগুলোতে খুব বিশ্বাস করি। তখন রবিন তাকে বলে যে আর এই ভূতের খোঁজ করাই হলো আমার কাজ। তারপর রবিন ডিনকে ফোন করে বলে যে যতদিন আমি এখানে থাকবো আরোগ্য আমার সাথে থাকবে আর আমাকে সাহায্য করবে অ্যাসিস্ট্যান্টের মতো। আর এটি জানার পর আরোগ্য ঘাবড়ে যায়। সে বেশ ঝামেলায় পড়েছে। তারপর রবিন ছাত্রদের সাথে কথা বলে। তাদের কাছে মুকেশ এবং শ্বেতা সম্পর্কে জিজ্ঞেস করে যে তাদের কোনো সমস্যা ছিল কিনা। তখন শ্বেতার বন্ধু বলে যে সে খুব ভালো মেয়ে ছিল আর সবসময় মজা করত, কিন্তু কিছুদিন ধরে সে বেশ চিন্তার মধ্যে ছিল আর খুব চুপচাপ থাকত। সামান্য আওয়াজেই সে বিরক্ত হয়ে যেত আর খুব রেগে যেত। এরপর রবিন গিয়ে শ্বেতার ডেস্কে দেখে সেখানে সে পেন দিয়ে একটি সিম্বল এঁকে রেখেছিল। এছাড়াও রবিন জানতে পারে যে সে তার মৃত্যুর পর থেকে অবন্তিকা 2 দিন ধরে ক্লাস নিচ্ছে না আর সে ছুটিতে আছে। তার মনে হয় যে অবন্তিকার মধ্যে কিছু গোলমাল আছে, তাই সে তার সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে অবন্তিকাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলে অবন্তিকা বিরক্ত হয়ে বলে যে তুমি প্যারানর্মাল ইনভেস্টিগেটর নাকি ক্রাইম ইনভেস্টিগেটর। তখন রবিন বলে যে আপাতত এখন আমি শুধু ইনভেস্টিগেটর, যতক্ষণ না এই কেসে কোনো প্যারানর্মাল লিঙ্ক পাওয়া যাচ্ছে। অবন্তিকা বলে যে সে এইসব বিষয়ে বিশ্বাস করে না। ভূত প্রেত শুধু গল্পেই ভালো লাগে, কিন্তু রিয়েল লাইফে এগুলোর অস্তিত্ব নেই। এমনকি সে ঈশ্বরেও বিশ্বাস করে না। তার মতে এইসব কিছু শুধু মন এবং মস্তিষ্কের খেলা। সে এই বিষয়ে থিসিসও লিখছে আর থিসিস কমপ্লিট করার জন্যই সে 2 দিনের ছুটি নিয়েছে। তারপর রবিন পুলিশ স্টেশনে গিয়ে এই কেসের ফাইলগুলি স্টাডি করে। তখন সে লক্ষ্য করে যে মৃত্যুর সময় মুকেশ এবং শ্বেতা উভয়ের কান থেকে রক্ত বের হচ্ছিল। সে ভাবে যে শ্বেতার কান থেকে রক্ত পড়ছিল কারণ তার মাথায় আঘাত লেগেছিল, কিন্তু মুকেশ তো নিচের নাস কেটেছিল, তাহলে তার কান থেকে কেন রক্ত বেরিয়েছিল? রবিনের কাছে বিষয়টি বেশ অদ্ভুত লাগে। এরপর যখন সে তাদের মৃতদেহ দেখে তখন সে আরও বেশি অবাক হয়। তাদের মুখ এবং পা কেমন জানি বেঁকে গিয়েছিল আর তাদের দেহ খুব দ্রুত পচে যাচ্ছিল। রবিন যখন ডক্টরের কাছে এর মেডিকেল এক্সপ্লেনেশন চায় তখন ডক্টর বলে যে এর কোনো এক্সপ্লেনেশন নেই, এমন কেস আমি প্রথমবার দেখলাম। তখন রবিন দুজনের দেহে একই চিহ্ন লক্ষ্য করে যা সে তার ডেস্কে দেখেছিল, যার ফলে রবিন বুঝতে পারে যে এটি নিশ্চিত প্যারানর্মাল কেস। আর এখন সে তার ইনভেস্টিগেশন প্যারানর্মাল অ্যাঙ্গেল থেকে শুরু করে। সে তার ডিভাইসে কলেজের সব জায়গায় কোনো সুপারন্যাচারাল এনার্জি ডিটেক্ট করার চেষ্টা করে, টয়লেট থেকে কেমিস্ট্রি ল্যাব পর্যন্ত, কিন্তু তার হাতে কোনো কিছুই আসে না। শেষে সে গার্লস হোস্টেল ইনভেস্টিগেট করার সিদ্ধান্ত নেয়। সে তার রুমের বাইরে ক্যামেরা লাগিয়ে সে আরোগ্যকে মনিটর করার জন্য বলে যে কিছু দেখলে জানাবে। আর সে নিজে সে তার রুম দেখতে যায়। সেখানে সে একটি এয়ারড্রপ পায়। তখন সে রুমের বাইরে কারো চলার আওয়াজ শুনতে পায়। রবিন সেই আওয়াজের পিছনে যায়, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। এমন সময় একটি রুমের দরজা নড়তে শুরু করে, যেন কেউ তা ভেতর থেকে ঠেলছে। অন্যদিকে আরোগ্যর স্ক্রিনে একটি ভূত দেখা যায়, যার ফলে সে ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে রবিন আবারও পায়ের আওয়াজ শুনে। যখন সে পিছনে তাকায় তখন তার সামনে একটি ভয়ানক ভূত দেখতে পায়, কিন্তু রবিন ভূতকে সজোরে চড় মেরে দেয়, কারণ সেটি ভূত ছিল না, কলেজের একজন ছাত্রী ছিল। আর এই প্র্যাঙ্কের আইডিয়া ছিল অবন্তিকার। তখন রবিন এই মেয়েটিকে ধরে অবন্তিকার কাছে যায়। এদিকে তখনও আরোগ্য এদিক সেদিক ছোটাছুটি করছিল। তারপর সে তাদের সামনে থেকে আসতে দেখে চমকে যায়। সে ভাবে যে রবিন সত্যিই ভূত ধরে ফেলেছে। এরপর রবিন গিয়ে অবন্তিকাকে বলে যে যদি তুমি আমার কাজে বিশ্বাস না করো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু অন্তত আমাকে ডিস্টার্ব করো না, আমাকে আমার কাজ করতে দাও। তারপর সে তার ডিভাইসে কোনো আত্মার সিগন্যাল পায়, কিন্তু এই ডিভাইসগুলোতে সব ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ধরতে পারে। রবিন ভাবে যে এটি মোবাইল সিগন্যাল ধরছে, তাই সে অবন্তিকাকে বলে ফোন সুইচ অফ করতে, কারণ এতে তার কাজে ডিস্টার্ব হচ্ছে। কিন্তু অবন্তিকা সুইচ অফ করতে রাজি হয় না। যাই হোক, তারপর আমরা দেখি যে রবিন পুলিশ স্টেশন থেকে সে তার ফোন আনিয়ে তার ফাইলগুলি দেখতে শুরু করে। এই সময় সে একটি গ্রুপ সেলফি পায়, যাতে শ্বেতা এবং মুকেশের সাথে দীপিকা নামের আরেকটি মেয়েও ছিল। 3 জনের মাথায় হর্নের স্টিকার লাগানো ছিল, কিন্তু রবিন সেখানে আরও একটি স্টিকার লক্ষ্য করে, যা সম্ভবত কোনো ভূত ছিল। রবিন তৎক্ষণাৎ গিয়ে অবন্তিকাকে ফটো দেখিয়ে জিজ্ঞেস করে যে তুমি কি জানো এই ফটোটি কোথায় তোলা হয়েছে? কিন্তু অবন্তিকার তা জানা ছিল না, তাই সে দীপিকাকে ফোন করতে শুরু করে, কিন্তু দীপিকার ফোন বন্ধ ছিল। তার বন্ধুর সাথে কথা বলে জানা যায় যে সম্ভবত সে তার বয়ফ্রেন্ড রাকেশের সাথে আছে। অবন্তিকা রাকেশের নম্বর চায়, কিন্তু তাদের কাছে নম্বর ছিল না, তবে সে তার ঠিকানা বলে দেয়। এই সময় রবিন লক্ষ্য করে যে অবন্তিকা অজান্তেই একই রকমের
চিহ্ন আঁকতে শুরু করে, কিন্তু রবিন তাকে এখন কোনো কিছু বলে না এবং সে প্রথমে রাকেশের খোঁজে যায়। রাকেশের বন্ধুদের কাছ থেকে সে জানতে পারে যে প্রতি সপ্তাহে দীপিকা এখানে আসা যাওয়া করে। কাল সকালেই সে এখানে এসেছিল, কিন্তু তারপর সে রাকেশের সাথে রাতে বেরিয়ে যায় এবং এখনও দুজনেই ফেরেনি, আর তাদের ফোনও সুইচ অফ আছে। তারপর রবিন যখন রাকেশের রুম চেক করে, সেখানেও সে একটি এয়ারড্রপ পায় এবং ডক্টরের প্রেসক্রিপশনও দেখতে পায়। তারপর রবিন ডক্টরকে এই এয়ারড্রপ সম্পর্কে জিজ্ঞেস করে। তখন ডক্টর বলে যে দীপিকা আমাকে বলেছিল যে 10 দিন ধরে তার কানে মাঝে মাঝে ব্যথা হচ্ছে এবং সে কিছু আওয়াজ শুনতে পায়, যেমন হাজার হাজার বাদুড় তার কানে চিৎকার করছে। তার কানে টেস্ট করেও কিছু পাওয়া যায়নি। তখন আমি তাকে মোটিভেশন দিই এবং এই এয়ারড্রপও প্রেসক্রাইব করি। এইসব কথা শুনে রবিন বুঝতে পারে যে সম্ভবত পরের নম্বর দীপিকার। দীপিকা এখন বিপদে আছে। সে ডিনের কাছে গিয়ে বলে যে সম্ভবত দীপিকা নিখোঁজ হয়েছে, আমাদের পুলিশে অভিযোগ দায়ের করা উচিত। কিন্তু ডিন মানা করে যে এতে মিডিয়া জেনে যাবে এবং অযথা বিতর্ক সৃষ্টি হবে। তাই রবিন অবন্তিকার কাছে সাহায্য চায়। অবন্তিকা বলে যে আমি এতে কি সাহায্য করতে পারি, আমি তো নিজেই বিপদে আছি। আমার থিসিস কমপ্লিট করে কাল প্রেজেন্টেশন দিতে হবে। কিন্তু তারপর অবন্তিকা রবিনকে বলে যে আমি এতটাও খারাপ নই। সেই সময় যখন তুমি আমাকে ফোন সুইচ অফ করতে বলেছিলে, তখন আমি রেগে বলেছিলাম যে ফোন সুইচ অফ করব না, কিন্তু দরজা বন্ধ করেই আমি ফোন সুইচ অফ করে দিয়েছিলাম। কিন্তু রবিনের মনে আছে যে দরজা বন্ধ হওয়ার পরেও তার রুম থেকে সিগন্যাল আসছিল। তখন রবিন বুঝতে পারে যে মানে সেই সময় কোনো ভূতাত্মা অবন্তিকার রুমে ছিল, আর সে তার অজান্তেই সেই চিহ্ন আঁকছিল। মানে কোনো আত্মা অবন্তিকার সাথে আছে এবং অবন্তিকা নিজেও এটা জানে না। তারপর রবিন অবন্তিকাকে কাল তার সাথে দেখা করতে বলে। অন্যদিকে দীপিকা তার বয়ফ্রেন্ডের সাথে হোস্টেলে ফিরে আসে। গার্ড তাকে দেখেই রবিনকে ফোন করে বলে যে দীপিকা এইমাত্র হোস্টেলে এসেছে। তাই রবিন তৎক্ষণাৎ হোস্টেলের দিকে রওনা হয়। এদিকে দীপিকাকে হঠাৎ অ্যাটাক করে। সে অসংখ্য বাদরের আওয়াজ শুনতে পায়, কিন্তু এই অ্যাটাক সম্ভবত দীপিকার শেষ অ্যাটাক ছিল, কারণ এখন তার হাত পা শক্ত হয়ে যাচ্ছে। তারপর তার হাতে সেই চিহ্ন আঁকা শুরু হয়। মনে হচ্ছিল কেউ যেন তার হাত পা ধরে মোচড় দিচ্ছে এবং তার হাতে আঁচড় কাটছে। অন্যদিকে অবন্তিকাও স্বপ্নে দেখে যে তার দেহ ফাঁসিতে ঝুলছে। সে মনে করে যে রবিনকে এইসব কথা বলা উচিত, কিন্তু তারপর তার মনে হয় যে এতে তো রবিনের কথা সঠিক প্রমাণিত হবে এবং তার থিসিসের কোনো ভ্যালু থাকবে না। তাই সে মাঝেই কল কেটে দেয়। এদিকে রবিন হোস্টেলে পৌঁছে দেখে যে দীপিকার লাশ গাছে ফাঁসির দড়িতে ঝুলছে। আর এখানে এটা পরিষ্কার হয়ে যায় যে তারা নিজেরা আত্মহত্যা করেনি, বরং কোনো ভূতাত্মা তাদের মেরেছে। সে তা নিজে উপর থেকে লাফ দেয়নি, বরং তাকে ধাক্কা দেওয়া হয়েছিল। মুকেশ নিজে তার নাশ কাটেনি, বরং তার হাত ধরে এটা করানো হয়েছিল এবং এখন দীপিকারও হাত পা মোচড় দিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে। অন্যদিকে কোনো অজানা স্থানে আমরা একজন পূজারীকে দেখি। মানে এই কেসে ব্ল্যাক ম্যাজিকের অ্যাঙ্গেলও আছে। যাই হোক, পরের দিন সকালে যখন ফরেনসিকের লোকেরা লাশ নিয়ে যাচ্ছিল, তখন রবিন তার হাতে সেই চিহ্ন লক্ষ্য করে এবং ঠিক তখনই সে গির্জার ঘণ্টার শব্দ শুনতে পায়, যার ফলে রবিনের মনোযোগ একটি পুরনো বিল্ডিংয়ের দিকে চলে যায়। তারপর আরোগ্যর কাছ থেকে সে জানতে পারে যে আসলে এই পুরনো বিল্ডিংটি একটি লাইব্রেরি। এই কলেজে 2টি লাইব্রেরি আছে। তারপর রবিন গিয়ে সেই পুরনো লাইব্রেরিটি দেখে। সেই সময় সে সেই একই সিম্বলের ছায়া লক্ষ্য করে, যা সেখানে জানালার ডিজাইন থেকে তৈরি হচ্ছিল। তখন রবিন বুঝতে পারে যে এই সব কিছুর সংযোগ এই পুরনো লাইব্রেরির সাথে। তারপর সে সেখানকার কর্মীর সাথে কথা বলে, যার মাধ্যমে সে জানতে পারে যে শ্বেতা, মুকেশ এবং দীপিকা 3 জনই প্রায় রাতে এখানে চুপিসারে মদ্যপান করতে আসত, যার ফলে রবিন বুঝতে পারে যে সেই গ্রুপ সেলফি এখানেই তোলা হয়েছিল এবং নিশ্চিতভাবে এখান থেকে কোনো এন্টিটি তাদের পিছনে লেগেছিল। আর সে এও জানতে পারে যে অনেক সময় অবন্তিকাও এই লাইব্রেরিতে বসে তার থিসিস নিয়ে কাজ করেছে। অন্যদিকে অবন্তিকা তার থিসিসের প্রেজেন্টেশন দিচ্ছিল। ঠিক সেই সময় সে স্ক্রিনে 3 জন ছাত্রের মৃত্যুর দৃশ্য দেখতে পায়, যার ফলে অবন্তিকা কিছুটা বিচলিত হয়ে পড়ে। অবন্তিকা হেলুজিনেশন নিয়ে লেকচার দিতে দিতে সে নিজেই হেলুজিনেট করা শুরু করে। তখন সে সবকিছু ইগনোর করে তার প্রেজেন্টেশন কমপ্লিট করে। তারপর সে রবিনের সাথে দেখা করে। রবিন তাকে আজ রাত 12টার পর পুরনো লাইব্রেরিতে ডাকে, কিন্তু অবন্তিকা রাজি হয় না। সে বলে যে আমার এই সব কিছুর সাথে কোনো সম্পর্ক নেই। তখন রবিন বলে যে সম্পর্ক নেই তাহলে কাল রাত 12:15 মিস কল করেছিলে কেন? দীপিকার মৃত্যুও এই সময়ের কাছাকাছি হয়েছে। এই হত্যাকাণ্ড সম্পর্কে তুমি কি জানো?
কিন্তু অবন্তিকা বলে যে আমি কিছু জানি না, আর আমাকে একা ছেড়ে দাও। তখন রবিন বলে যে আমি তোমাকে একা ছেড়ে দেব, কিন্তু যে ভূত তোমার সাথে আছে সে তোমাকে কখনো ছাড়বে না। তখন অবন্তিকা কিছু বুঝতে না পেরে সেখান থেকে চলে যেতে শুরু করে। ঠিক তখনই রবিন তার হাত ধরে দেখায় যে তার উপর কোনো এন্টিটির হাতের ছাপ পড়েছে। তখন অবন্তিকা কিছু না বলে সেখান থেকে চলে যেতে শুরু করে। রবিন আবার তাকে রিকোয়েস্ট করে যে সে যেন আজ রাতে লাইব্রেরিতে চলে আসে, কিন্তু তবুও অবন্তিকা না বলে সেখান থেকে চলে যায়। তারপর রাতে যখন রবিন লাইব্রেরির ভিতরে ডিভাইস লাগাচ্ছিল তখন অবন্তিকাও সেখানে আসে। তারপর রবিন তার মাথায় কিছু ডিভাইস লাগিয়ে চেয়ারে বসিয়ে দেয় এবং তার হাতে একটি হাতকড়া দিয়ে বেঁধে দেয়। এইসব করার পর একটি পেন্ডুলাম চালিয়ে অবন্তিকাকে সেটির উপর প্রকাশ করতে বলে, কিন্তু কিছুক্ষণ পর অবন্তিকার অস্বস্তি হতে শুরু করে। তখন সে ডিভাইসটি ছিঁড়ে ফেলে দেয় এবং রবিনকে হাতকড়া খুলে দিতে বলে, কিন্তু ঠিক তখনই একটি ডিভাইস বিপ করতে শুরু করে। রবিন তৎক্ষণাৎ গিয়ে সেই আত্মার সাথে কথা বলার চেষ্টা করে এবং বলে যে এখন আমি যা কিছু জিজ্ঞেস করব তোমাকে শুধু হ্যাঁ বা না উত্তর দিতে হবে। হ্যাঁ এর জন্য একটি বিপ এবং না এর জন্য দুটি বিপ দিতে হবে। তারপর সে জিজ্ঞেস করে যে আপনি কি কলেজের কোনো ছাত্র, কিন্তু উত্তরে একটি বা দুটি নয় বরং 3টি বিপ বেজে ওঠে। তারপর সে আবার চেষ্টা করে, কিন্তু প্রতিবার 2টির বেশি বিপ পাওয়া যাচ্ছিল, কখনো 3টি তো কখনো 4টি। তখন রবিনের মনে হয় যে এখানে একাধিক আত্মা থাকতে পারে। সে জিজ্ঞেস করে যে এখানে কি একাধিক আত্মা আছে। তখন একে একে সব ডিভাইস বাজতে শুরু করে। মোট 42টি ডিভাইস সিগন্যাল দেয়। এর ফলে রবিন জানতে পারে যে এখানে মোট 42টি আত্মা আছে এবং সব আত্মা মিলে এই হত্যাকাণ্ড করছে। এর মধ্যে রবিন একটি আত্মাকে থার্মাল ক্যামেরায় দেখতে পায়। সে অবন্তিকার ঠিক পাশের চেয়ারে বসেছিল। রবিন সেই আত্মার কাছে অনুরোধ করে যে অবন্তিকার ক্ষতি না করতে এবং অবন্তিকাকে কোনো রকম নড়াচড়া করতে বারণ করে, কিন্তু প্যানিক হয়ে অবন্তিকা নিজেকে মুক্ত করে সেখান থেকে চলে যেতে শুরু করে এবং ঠিক তখনই সব আত্মা অবন্তিকাকে চেপে ধরে। পরের মুহূর্তে তার চেয়ার বাতাসে ভাসতে শুরু করে। তারপর চেয়ারটি ঘুরিয়ে তাকে নিচে ফেলে দেয় এবং ঠিক তখনই লাইটও চলে যায়। সব মেয়েরা ভয়ে চিৎকার করতে শুরু করে। রবিন কোনোভাবে তাদের বুঝিয়ে শান্ত করে এবং তার গ্লোয়িং স্টিক অন করে, যার ফলে সে দেখতে পায় যে সেই আত্মারা এখনও অবন্তিকাকে ধরে রেখেছে এবং উপরের ঝাড়বাতিতে ঝুলিয়ে রেখেছে। তারপরের মুহূর্তেই তাকে ছেড়ে দেয়। তখন নিচে সবাই অবন্তিকাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেই আত্মারা অবন্তিকাকে তাদের সামনেই টেনে নিয়ে যায় একটি অন্ধকার ঘরে। তারপর তারা যখন অবন্তিকাকে পায় তখন তার অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল এবং তাকে হসপিটালে ভর্তি করতে হয়। তাকে নিয়ন্ত্রণ করার জন্য তার হাত পা বেঁধে বেহুশির ইঞ্জেকশন দিতে হয়। তারপর সে নিয়ন্ত্রণে আসে। এইসব ঘটনার পর ডিন বলে যে তাহলে সব গোলমালের মূল অবন্তিকা ছিল, সেই পজেস ছিল। তারপর সে রবিনকে বলে যে আমি তার বাড়ির লোকদেরও জানিয়ে দিয়েছি, এখন একে কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যাও এবং তার উপর থেকে ভূত নামাও। কিন্তু রবিন বলে যে মূল কারণ অবন্তিকা নয় বরং সেই লাইব্রেরি, সেটিই হন্টেড। কিন্তু ডিন তার কোনো কথা শোনে না, বরং সে তাকে তার জিনিসপত্র গুছিয়ে নিতে বলে। কিন্তু রবিনের কাজ এখনও শেষ হয়নি। তখন সে সেই রাতের ইভিপি রেকর্ডিং শুনতে শুরু করে, কিন্তু প্রথমবার সে আত্মাদের কথা বুঝতে পারছিল না, যার ফলে সে বেশ হতাশ হয়ে পড়ে এবং ভীষণ রেগে যায়। তখন সে আবারও গির্জার ঘণ্টার শব্দ শুনতে পায়। রবিন এই ঘণ্টা এখানে অনেকবার শুনেছে, কিন্তু এখনো পর্যন্ত সে কলেজে কোনো গির্জার ঘণ্টা দেখেনি। সে আরোগ্যকে জিজ্ঞেস করে যে কলেজে গির্জার ঘণ্টা কোথায় আছে, কিন্তু আরোগ্য বলে যে কলেজে তো কোনো গির্জার ঘণ্টা নেই। তখন রবিন বলে তাহলে এই ঘণ্টার শব্দ কোথা থেকে আসছে। আরোগ্য বলে যে আমি তো এমন কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তখন রবিন বুঝতে পারে যে এই ঘণ্টার শব্দ শুধুমাত্র সেই শুনতে পাচ্ছে। তখন সে আবার লাইব্রেরিতে যায়। সেই সময়ে মুম্বাই থেকে তার অ্যাসিস্ট্যান্ট দীপকের কল আসে। সে বলে যে তুমি আমাকে যে লাইব্রেরির ফটো পাঠিয়েছিলে তা আমি স্টাডি করেছি। এর স্ট্রাকচার ঠিক গির্জার মতো, অর্থাৎ আগে এটি একটি গির্জা ছিল যেটিকে পরে লাইব্রেরিতে রূপান্তরিত করা হয়েছে। তখন রবিন বুঝতে পারে যে সেই আত্মা শুরু থেকেই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু অন্য কোনো ফর্মে। সেই সময়ে যখন রবিন সেখানে একটি পুরনো পিয়ানো স্পর্শ করে তখন সে একটি সুর শুনতে পায়, যার ফ্রিকোয়েন্সি থেকে সেখানকার মাটিতে একটি প্যাটার্ন তৈরি হয়। লবণের ব্যবহার করে বিভিন্ন অডিও ফ্রিকোয়েন্সি থেকে বিভিন্ন প্যাটার্ন তৈরি করা হয়। তারপর সে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে একই প্যাটার্ন তৈরি করার চেষ্টা করে। রবিনের কথা হলো যে এই আত্মাদের মেসেজ বুঝতে হলে
তাদের স্পেসিফিক ফ্রিকোয়েন্সি বের করতে হবে। যেমন রেডিওতে কোনো স্পেসিফিক চ্যানেল শুনতে হলে সেই ফ্রিকোয়েন্সিতে সেট করতে হয়, তাই এখানে সে অনেক ফ্রিকোয়েন্সি ট্রাই করে এবং শেষমেশ 444-এ একই প্যাটার্ন ফর্ম হয়। রবিন এই ফ্রিকোয়েন্সি সম্পর্কে গুগল করে জানতে পারে যে এটিকে গড ফ্রিকোয়েন্সি বলা হয় এবং এটি সাউন্ড থেরাপিতে ব্যবহৃত হয়। এখন রবিনকে সেই মিউজিক সম্পর্কে জানতে হবে যা সে লাইব্রেরিতে শুনেছিল। কিন্তু এখানে আমরা আরেকটি বিষয় জানতে পারি যে রবিন মিউজিক পছন্দ করে না, কিন্তু এখন সে তার পার্সোনাল ইস্যুগুলো সাইডে রেখে সেই মিউজিকের নোটস কাগজে লিখে গির্জায় যায় এবং সেখানকার ফাদারকে জিজ্ঞেস করে যে এই মিউজিক কি গির্জায় বাজানো হয়, কিন্তু ফাদার বলে না, এই মিউজিক গির্জায় ব্যবহার করা হয় না। এবং যখন ফাদার জানতে পারে যে সে হলি অ্যাঞ্জেলস কলেজ থেকে এসেছে তখন সে রেগে যায় এবং বলে যে আমি আগে জানলে তোমাকে গির্জায় ঢুকতে দিতাম না। ফাদার রবিনকে সাহায্য করতে অস্বীকার করে এবং তাকে সেখান থেকে তৎক্ষণাৎ চলে যেতে বলে। তারপর রবিন যখন হতাশ হয়ে চলে যেতে শুরু করে ঠিক তখনই কাগজটি নিজে থেকে উড়ে গ্লাসে আটকে যায়। রবিন ধীরে ধীরে এই আত্মাদের ইশারা বুঝতে শুরু করে। তখন সে তার রেডিওর ফ্রিকোয়েন্সি 444-এ সেট করে দেখে। তখন আত্মারা তাকে ইন্ডিকেটরের মাধ্যমে গাইড করতে শুরু করে, যাকে অনুসরণ করে রবিন একটি জঙ্গলে যায়। তারপর সেখান থেকে কিছু দূর এগিয়ে গেলে সে একজনকে দেখতে পায় যে কফিন বানাচ্ছিল। সে রবিনকে দেখে বলে যে বলুন আপনার কি চাই। তখন রবিন তাকে সেই নোট দেখিয়ে বলে যে আপনি কি এটা সম্পর্কে কিছু জানেন। তখন লোকটি তাকে বলে যে এটি 34 বছর আগের কথা। কলেজ চেয়ারম্যানের স্ত্রী ডায়না প্রতি রবিবার গির্জায় যেতেন। একদিন গির্জায় তার সাথে একটি প্রতিবন্ধী শিশুর দেখা হয়। সে অনাথ ছিল না, বরং তার বাবা মা তাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছিল কারণ সে প্রতিবন্ধী বলে। ডায়নার বিষয়টি খুব খারাপ লাগে। বাকিরা সবাই সেই শিশুটিকে অনাথ আশ্রমে পাঠানোর কথা বলে, কিন্তু ডায়না সেই শিশুটিকে দত্তক নেয় এবং শুধু তাই নয়, সে মোট 42টি শিশুকে দত্তক নেয় যাদের মা বাবা তাদের ছেড়ে দিয়েছিল এবং সে গির্জাকেই অনাথ আশ্রমে রূপান্তরিত করে। আসলে ডায়না একজন মিউজিশিয়ান ছিলেন। তিনি মিউজিক থেরাপির মাধ্যমে এই শিশুদের সুস্থ করার চেষ্টা করছিলেন, আর এই সুরটি ডায়না বিশেষভাবে সেই শিশুদের জন্য তৈরি করেছিলেন। এর মাধ্যমেই তিনি তাদের সাথে কানেক্ট করতে পারতেন। মিউজিক থেরাপিতে শিশুদের উপর বেশ ভালো প্রভাব পড়ছিল এবং তারা সুস্থ হচ্ছিল, কিন্তু তারপর কিভাবে যেন সেই অনাথ আশ্রমটির উপরে শয়তানের নজর পড়ে। শিশুরা হঠাৎ অসুস্থ হয়ে মারা যেতে শুরু করে। ডায়না চাইলেও তাদের জন্য কিছু করতে পারেনি। একে একে সব শিশু মারা যায়। তারপর অনাথ আশ্রমটিকে লাইব্রেরিতে রূপান্তরিত করা হয়। লোকটি তখন তাকে শিশুদের কবরও দেখায় যা সেখানেই ছিল। রবিন জিজ্ঞেস করে যে তাহলে ডায়না ম্যাডামের কি হলো। লোকটি বলে যে সেই ঘটনার পর আমি ডায়না ম্যাডামকে আর কখনো দেখিনি। তার স্বামী ড্যানিয়েলে জানবেন যে সে কোথায় আছে। কিন্তু রবিনের মনে হয় যে এই গল্পে কিছু গোলমাল আছে। যদি শিশুদের মৃত্যু রোগের কারণে হয়, তাহলে মৃত্যুর পর তারা বদলা নেওয়ার জন্য কেন ফিরে এলো। সত্যটা জানতে সে কবর খুঁড়ে তাদের দেহ দেখার কথা বলে, কিন্তু লোকটি তাকে বারণ করে। লোকটি বলে যে অন্তত মৃত্যুর পর তাদের বিরক্ত করো না। তারপর রবিন সেখান থেকে চলে যায়। কিন্তু এখনও সে ভাবছিল যে যখন 34 বছর ধরে এই শিশুদের আত্মারা তাদের কবরে শান্তিতে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ কি হলো যে তারা জেগে উঠল এবং কিসের প্রতিশোধ নিচ্ছে। এখন এটা শুধু ডায়নাই বলতে পারবে, কিন্তু তার সম্পর্কে শুধুমাত্র মিস্টার ড্যানিয়েল জানেন। আরোগ্য বলে যে ড্যানিয়েল তো লন্ডনে থাকেন, কিন্তু প্রতি 3-4 বছর পর পর ভারতে এসে কলেজ পরিদর্শন করেন। যাই হোক, তারপর রবিন অবন্তিকাকে দেখতে হাসপাতালে যায় এবং এখন সে আগের থেকে ভালো আছে। এই সময় রবিন তার সাথে একটি কথা শেয়ার করে যে তার মা একজন মিউজিশিয়ান ছিলেন এবং তিনি রবিনকে মিউজিক শিখিয়েছিলেন। কিন্তু একবার যখন তার মা খুব অসুস্থ হয়ে পড়েন, তখন তাকে অক্সিজেন সিলিন্ডার লাগাতে হয়। রবিনের বাবা রবিনকে তার মায়ের যত্ন নেওয়ার জন্য রেখে বাইরে চলে যান। এই সময়ে সিলিন্ডার ফুরিয়ে যায়, যার ফলে রবিনের মায়ের শ্বাসকষ্ট শুরু হয়। তার সাহায্যের প্রয়োজন ছিল, কিন্তু রবিন তখন অন্য রুমে বসে পিয়ানো বাজাচ্ছিল এবং সে মিউজিকে মগ্ন ছিল। এদিকে তার মা অক্সিজেনের অভাবে ছটফট করে মারা যায়। পরে রবিনের এতে খুব অপরাধ বোধ হয় এবং এই কারণে তার মিউজিকের প্রতি ঘৃণা জন্মায়। অন্যদিকে সেই লোকটি কিছু একটা ভেবে শিশুদের কবর খুঁড়তে শুরু করে, কিন্তু অবাক করা বিষয় হলো যে সেখানে শিশুদের দেহ ছিল না, বরং সেখানে বাদুড়ে ভরা জার ছিল। ঠিক তখনই লোকটি অনেক বাদুড়ের আওয়াজ শুনতে পায় এবং কোনো অদৃশ্য শক্তি তার উপর আক্রমণ করে। এদিকে হাসপাতালে অবন্তিকা ঘুমাচ্ছিল এবং রবিনেরও ঘুম এসে গিয়েছিল, কিন্তু সে রেকর্ডিং চালিয়ে ঘুমিয়েছিল
ঠিক তখনই অবন্তিকার খিঁচুনি শুরু হয়, যার মধ্যে সে একটি ভিজন দেখে যেখানে কোনো রোগীর চিকিৎসা চলছিল এবং সেখানে অবন্তিকাও ছিল। রবিন যখন তাকে দেখতে যায় তখন আশ্চর্যজনকভাবে তার মুখে ডায়নার মুখ দেখা যায় এবং সে বিকৃত কণ্ঠে কিছু বলে। তারপর অবন্তিকাও স্বাভাবিক হয়ে জেগে ওঠে। আমি ভিজনে আমার একটি পুরনো রোগীকে দেখেছি, সে এই হাসপাতালেই ছিল। তখন অবন্তিকা তাকে দেখতে যায়, রবিনও তার সাথে যায়। সেই সময় রবিন বিকৃত কণ্ঠের অডিও দীপককে পাঠিয়ে ডিকোড করার জন্য বলে। ঠিক তখনই অবন্তিকা দেখে যে সেই রোগী তার রুমে নেই, অর্থাৎ তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তখন আত্মারাই প্যারানর্মাল অ্যাক্টিভিটি করে তাদের গাইড করে, যার ফলে দুজনেই সেই রুমে পৌঁছে যায়। অবন্তিকা বলে যে এই রোগীর নাম জেনিফার, একে আমি আমার ভিজনে দেখেছিলাম। জেনিফার 5 বছর ধরে কোমায় আছে, কিন্তু আমার চিকিৎসায় জেনিফারের হুঁশ ফিরে এসেছিল। কিন্তু সিনিয়র ডক্টর জেনিফারকে অ্যানেস্থেসিয়া দিয়ে সব গোলমাল করে দেয়। আমি মানাও করেছিলাম, কিন্তু তারা শোনেনি। তখন রবিন অবন্তিকার কাছে রিভিল করে যে এর নাম জেনিফার নয়, ডায়না। ইনি কলেজ চেয়ারম্যানের স্ত্রী, 42টি অনাথ শিশুর মা, যাদের আত্মারা সবাইকে মেরে ফেলছে। তারপর সে গিয়ে রেজিস্টার চেক করে জানতে পারে যে ট্রেনিংয়ের সময় শ্বেতা, মুকেশ এবং দীপিকা 3 জনেরই এখানে ডিউটি ছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যে সিনিয়র ডাক্তারের কথা অনুযায়ী তারা ডায়নাকে বারবার অ্যানেস্থেসিয়ার ভারী ডোজ দিচ্ছিল। রবিন বলে যে ডায়না 5 বছর নয়, বরং 34 বছর ধরে কোমায় আছে। এখানে কোনো বড় রহস্য লুকানোর চেষ্টা চলছে। এর সঙ্গে সিনিয়র ডাক্তারও জড়িত। ডায়না খুব কষ্টে কোমা থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু তাকে অ্যানেস্থেসিয়ার ডোজ দিতে দিতে তাকে মেরে ফেলেছে এবং এর প্রতিশোধ এখন তার বাচ্চাদের আত্মারা নিচ্ছে। কিন্তু অবন্তিকা বলে যে ডায়না মারা যায়নি, বরং কোমায় আছে। কিন্তু রবিন তা মানতে চায় না। সে তখন লাইফ সাপোর্ট সরাতে শুরু করে। ঠিক তখনই তার মাথায় কেউ জোরে আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে যায়। আসলে এটি সেখানকার গাইডের কাজ ছিল। তারপর রবিনকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানেও সে অফিসারের সাথে তর্ক করতে শুরু করে যে ডায়না মারা গেছে, সে শুধু একটি মৃতদেহ এবং সবাই মিলে বোকা বানাচ্ছে। এই সময়ে অফিসার বেশ রেগে যায় এবং সে রবিনকে থাপ্পড় মারে, কিন্তু এই থাপ্পড়ের প্রতিধ্বনি অফিসারের কানে শোনা যায়। রবিন বুঝতে পারে যে এটি সেই আত্মাদের কাজ। তারপর অফিসার যখন বাথরুমে যায় তখন ভিতর থেকে তার চিৎকার শোনা যায়। তার কান থেকে রক্ত পড়ছিল, যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। ডাক্তারও বুঝতে পারে না যে আসলে তার সাথে কি ঘটেছে। তারপর রবিনের কথা একজন সিনিয়র অফিসারের কাছে পৌঁছে যায় যে ডায়না মারা গেছে এবং ইচ্ছাকৃতভাবে তাকে জীবিত দেখানো হচ্ছে। ড্যানিয়েলের সাথে তার কথা বলার ছিল, তাই কলেজে গিয়ে ডিনের কাছে ড্যানিয়েলের সম্পর্কে জিজ্ঞাসা করে। ডিন বলে যে ড্যানিয়েল তো এখন লন্ডনে থাকেন, তিনি মাঝে মাঝে ভারতে আসেন। অফিসার বলে যে আমাকে ড্যানিয়েলের সাথে জরুরি কথা বলতে হবে, তাই তাকে ভারতে কিভাবে ডাকা যায়। তখন ডিন মজা করে বলে যে সম্ভবত আমার মৃত্যুর খবর শুনে সে তাড়াতাড়ি ভারতে আসতে বাধ্য হবে, কারণ আমি তার পুরনো বিজনেস পার্টনার। তার এই কথা আত্মারাও শুনে ফেলে। তারপর অফিসার চলে যাওয়ার পর তারা ডিনকেও মেরে ফেলে। এদিকে রবিন জঙ্গলে যায়। সেখানে সে সেই লোকটির লাশ দেখতে পায় এবং হাতে সেই বাদুড়ে ভরা জাল। রবিন বলে যে এই ধরনের জাল ব্ল্যাক ম্যাজিকে ব্যবহৃত হয়। কেউ বাচ্চাদের দেহ সরিয়ে এখানে এই জাল রেখেছে, যাতে কেউ কবর খুঁড়ে সত্য জানার চেষ্টা করলে ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে মারা যায়। কিন্তু এই বাদুড়ের ব্ল্যাক ম্যাজিক তো মেক্সিকোতে করা হয়, তাহলে এটি ভারতে কিভাবে হলো? এই বিষয়টি জানতে রবিন জালটি তার সাথে নিয়ে যায়। এদিকে চেয়ারম্যান ড্যানিয়েল লন্ডন থেকে ফিরে আসে। ঠিক তখনই আরোগ্য রবিনকে কল করে জানায় ডাক্তাররা বলছে যে ডায়নার জীবিত ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই, তাই তাকে ভেন্টিলেটর থেকে সরানোর জন্য তারা ড্যানিয়েলের অনুমতি চাইছে। এদিকে ড্যানিয়েলও অনুমতি দিয়ে দেয়। অন্যদিকে কেউ সেই পূজারীকে কল করে রবিনের কথা জানায় যে তার হাতে সেই জার লেগে গেছে, যার উপর পূজারী বলে যে চিন্তা করো না, আমি সব সামলে নেব। তারপর সে রবিনের উপর বাদুড়ের আক্রমণ করায়, যার ফলে রবিন অ্যাক্সিডেন্ট করে। সেই সময় জারটি নিজে থেকে বেরিয়ে ধ্বংস হয়ে যায়। তারপর তার মনে পড়ে যে অ্যানেস্থেসিয়া দেওয়ার পর 3% রোগীর ক্ষেত্রে তারা আউট অফ বডি এক্সপিরিয়েন্স করে। সে অবন্তিকাকে বলে যে আমরা দুজনেই ভুল ছিলাম, ডায়না মারা যায়নি এবং সে কোমাতেও নেই। এই সময় সে যে অবস্থায় আছে তাকে আউট অফ বডি এক্সপিরিয়েন্স বলে। তার আত্মা কোথাও যায়নি, বরং সে এখানেই আছে। এখন যেহেতু সে স্পিরিট ওয়ার্ল্ড দেখতে পারে এবং তার বাচ্চাদের দেখতে পারে, তাই তার মমতার কারণে সে এই অবস্থায় আটকে আছে। কিন্তু আমাদের তাকে ফিরিয়ে আনতে হবে এবং সময় খুব কম। 2 ঘন্টার মধ্যে তারা ডায়নার দেহকে ভেন্টিলেটর থেকে সরিয়ে দেবে। কিন্তু এদিকে কেউ একজন ডক্টরকে কল করে
এখনই ডায়নাকে ভেন্টিলেটর থেকে সরানোর জন্য বলে। ডাক্তারও ডায়নাকে ভেন্টিলেটর থেকে সরানোর জন্য প্রস্তুত হয়, কিন্তু ঠিক তখনই তার কাছে আবার কল আসে, যা আশ্চর্যজনকভাবে ডায়নার ছিল, যার ফলে ডাক্তার টেনশনে পড়ে যায় যে এটি কিভাবে সম্ভব, কিন্তু তবুও সে কল রিসিভ করে। আসলে এটি বাচ্চাদের আত্মার কাজ ছিল। কল শোনার সাথে সাথে ডাক্তারের কানের পর্দা ফেটে যায় এবং সে মারা যায়। তারপর রবিন এবং অবন্তিকা যখন ডায়নাকে বাঁচাতে হাসপাতালে যায়, তখনই দীপক কল করে জানায় যে সে সেই রেকর্ডিং ডিকোড করেছে এবং এতে সে কোনো ন্যান্সি ড্যানিয়েলের নাম শুনেছে। আর এখানে আমরা জানতে পারি যে এই সব কিছুর পিছনে ন্যান্সি ড্যানিয়েল আছে, যে ড্যানিয়েলেরই দ্বিতীয় স্ত্রী। সে মেক্সিকান পূজারীকে বারবার কল করছিল। এদিকে ডাক্তারকে ডায়নার লাইট সাপোর্ট সরানোর জন্য কলটিও সেই করেছিল, কিন্তু এখানে ড্যানিয়েলের কাছে ন্যান্সির সত্য প্রকাশ হয়ে যায়। সে ইচ্ছাকৃতভাবে ডায়নাকে কমায় রেখেছিল। ড্যানিয়েল যখন তার কাছে এইসবের কারণ জিজ্ঞেস করে, তখন সে বলে যে সে ডায়নাকে সবসময় তার প্রতিযোগী মনে করত। ডায়না মিউজিক থেরাপিতে বাচ্চাদের সুস্থ করছিল, এই জন্য সে প্রশংসা পাচ্ছিল। আর এসব আমি সহ্য করতে পারছিলাম না। নিজেকে ডায়নার চেয়ে ভালো প্রমাণ করার জন্য সে শিশুদের চিকিৎসা করার কথা ভাবে। তখন সে আল্ট্রাসাউন্ড থেরাপির সঙ্গে বাদুড়ের ব্যবহার করেছিল। তারপর সে আরও এক ধাপ এগিয়ে ব্ল্যাক ম্যাজিক যোগ করতে চেয়েছিল এবং তখনই সে এই মেক্সিকান পূজারীর সাথে দেখা করেছিল। কিন্তু এরপরেও তার এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়। সুস্থ হওয়ার বদলে শিশুরা নির্যাতিত হয়ে মারা যেতে শুরু করে। কিন্তু তখনই ডায়না এসব দেখে ফেলে। তাই নিজের সত্য লুকানোর জন্য ন্যান্সি ডায়নার উপর আক্রমণ করে এবং তাকে এত মারধর করে যে সে কোমায় চলে যায়। এইসব বলার পর ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে সে ড্যানিয়েলকেও মেরে ফেলে। এদিকে রবিন এবং অবন্তিকা ডায়নাকে নিয়ে লাইব্রেরিতে যায়, কারণ তার আত্মা তার শিশুদের সাথে এখানেই ছিল। রবিন তার আত্মাকে দেহে ফিরে আসার জন্য অনুরোধ করে, বলে যে এখানে আরও অনেক শিশু আছে যাদের তোমাকে প্রয়োজন, কিন্তু শিশুরা তাকে যেতে বারণ করে। এই সময় অবন্তিকা ন্যান্সির এক্সপেরিমেন্টের বইটি পায়। তখন তাদের কাছে সব বিষয়ে পরিষ্কার হয়ে যায় যে বাচ্চাদের মৃত্যু রোগের কারণে নয়, বরং ন্যান্সির বাদুড়ের এক্সপেরিমেন্টের কারণে হয়েছিল। ঠিক তখনই ন্যান্সি তার লোকদের সাথে সেখানে আসে এবং ডায়নার লাইট সাপোর্ট সরানোর চেষ্টা করে। রবিন এবং অবন্তিকা যখন তাকে বাধা দিতে যায়, তখন ডায়নার লোকেরা তাদের উপর আক্রমণ করে। একজনের সঙ্গে রবিন মোকাবিলা করে, কিন্তু দ্বিতীয়জন অবন্তিকাকে ধরে ফেলে এবং তাকে নিয়ে গিয়ে ন্যান্সির হাতে তুলে দেয়। তখন ন্যান্সি তাকে মেরে অজ্ঞান করে দেয়। তারপর সে ডায়নার লাইফ সাপোর্ট সরানোর চেষ্টা করে, কিন্তু এখন শিশুদের আত্মারা তাকে বাধা দেয়। ন্যান্সি আগে থেকে কানের ডিভাইস পরেছিল, তাই শিশুদের আত্মারা সরাসরি তার উপর আক্রমণ করতে পারছিল না। তাই তারা তার উপর বই ইত্যাদি ছুঁড়ে মারতে শুরু করে। কিন্তু ন্যান্সি তাদের দুর্বলতা জানত, যে তারা বাদুড়কে ভয় পায়। তাই এখন সে একটি সাউন্ড ডিভাইস ব্যবহার করে সেখানে হাজার হাজার বাদুড় ডেকে আনে, যার ফলে শিশুদের আত্মারা কষ্ট পেতে শুরু করে। ডায়না তাদের অবস্থা দেখে আর থাকতে পারে না, কিন্তু এই অবস্থায় সে তাদের জন্য কিছু করতে পারছিল না। তাই এখন সে তার দেহে ফিরে আসার কথা ভাবে। এদিকে রবিনও বাদুড়ে ঘেরা হয়ে পড়ে এবং সেও কিছু করতে পারছিল না। ঠিক তখনই তার চোখে সেই পিয়ানো পড়ে। সে শেষ পর্যন্ত তার ট্রমা কাটিয়ে উঠে সেই পিয়ানো বাজায় এবং এই সুরটি ছিল ডায়নার, যা শুনে শিশুদের আত্মারা স্বস্তি পেতে শুরু করে। এদিকে ন্যান্সি আবার ডায়নার লাইফ সাপোর্ট সরানোর চেষ্টা করে, কিন্তু এবার ডায়না তার দেহে প্রবেশ করে তার হাত ধরে ফেলে। শিশুদের আত্মারাও ফিরে এসে ন্যান্সিকে ধরে ফেলে এবং তার কানের ডিভাইসও খুলে ফেলে। তারপর ন্যান্সিও হাজার হাজার বাদুড়ের আওয়াজ শুনতে পায়। তারপর তার হাত পা বেঁকে যায় এবং তার খুব ভয়ানক মৃত্যু হয়। এরপর ডায়না আবার তার সেই মিশনে লেগে যায়, যেখানে সে নতুন প্রতিবন্ধী শিশুদের দত্তক নিয়ে তাদের মিউজিক থেরাপি দিচ্ছিল। এই কেসের মাধ্যমে রবিনও তার ট্রমা কাটিয়ে ওঠে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।